দেখতে দেখতে ৯টা দিন কেটে গেল। আজকে রূপসাকে হসপিটাল থেকে রিলিজ দেওয়া হয়েছে। রূপসার বাবা বললেন, রূপমা, আমরা নিজেদের বাড়ি ফিরছি। রূপসা তার দিকে তাকিয়ে মলিন হেসে বলল, আমিও বাড়ি যেতে চাই বাবা, কিন্তু তার আগে আমাকে একবার মির্জা ভিলাতে নিয়ে যাও প্লিজ। রহিম আহমেদ খান মাথা নেড়ে রুনা খাতুন আর রূপসাকে নিয়ে মির্জা ভিলার উদ্দেশ্যে রওনা দিলেন। মির্জা ভিলাতে এসে রূপসা সর্বপ্রথম নানুর রুমে গেল। তার নানু আলভির দাদুমণি গত ১.৫ মাসের অধিক সময় ধরে শয্যাশায়ী। কথাবার্তা বলতে পারলেও হাঁটাচলা করতে পারে না। অলি যে পড়ে গিয়ে হাত পা ভেঙে গেছে সেটা তিনি জানেন না। আর রূপসা যে এত বড় একটা অ্যাক্সিডেন্ট হলো সেটাও তাকে কেউ জানায়নি। অর্থাৎ বাড়ির ভিতরে যা কিছু হচ্ছে সব কিছুই তার অজানা। নানুমণি, রূপসার ডাকে দাদুমণি চোখ তুলে তাকালেন। রূপ, তুই এতদিন কোথায় ছিলি বলে দাদুমণি কেঁদে উঠলেন। রূপসা তার পাশে বসলো, তারপর তার চোখ জোড়া মুছে দিয়ে বলল, জানোই তো বাবা ফিরে এসেছে, সেই জন্য আমি মাকে নিয়ে বাড়িতে চলে গিয়েছিলাম নানুমণি। তোমাকে দেখতে এসেছি, কিছুক্ষণ পর চলে যাব। তুই যাস না রূপ, আমার ভালো লাগে না, কেউ আসে না। আর আমার কাছে নাত বউ আগে আসতো, কিন্তু অনেক দিন হলো সেও আসে না। দাদুমণি অঝরে কাঁদতে লাগলেন। এর মাঝে রুনা খাতুন এলেন। তুমি এরকম করো না তোমা। তোমার কি মনে হয় আমার স্বামী সংসার সব বাদ দিয়ে আমি সারা জীবন এই বাড়িতে পড়ে থাকবো? রূপসা দাদুমণির চোখ মুছে দিয়ে মায়ের দিকে তাকিয়ে বলল, আহ মা, নানুমণির সাথে এভাবে কথা বলছো কেন? কেন বলছি মানে, সে তো পারলো না এভির সাথে তোর বিয়েটা দিতে। উল্টে ওই বাচাল মেয়েটাকে পেয়ে একদম সারাদিন নাতবউ করে মুখে ফেনা তুলে ফেলতো। তাহলে এখন তোকে কেন থাকতে বলছে? থাকুক না তার নাতবউকে নিয়ে। দাদুমণি তীক্ষ্ণ চোখে রুনা খাতুনের দিকে তাকিয়ে বলেন, আমি তোকে আগেই বলছিলাম এভি দাদুভাই রূপকে কখনোই বিয়ে করবে না, কিন্তু তুই আমার কথা শুনিসনি। আমি ইয়াদের জন্য রূপকে পছন্দ করছিলাম, এভির জন্য নয়। দাদুমণির কথা শুনে রূপসা বসা থেকে উঠে দাঁড়ায়। নিজের চোখ জোড়া মুছে বলে, ইয়াদকে আমি ভাইয়ের চোখে দেখি নানুমণি, ওকে নিয়ে কখনো এসব বলবে না। দাদুমণি রোয়েশ হয়ে বললেন, তুই ইয়াদ দাদুভাইকে যেমন ভাইয়ের চোখে দেখিস, ঠিক তেমনই এবি দাদুভাই তোকে বোনের চোখে দেখত রূপ। তোর ভালো এটাতেই হবে যে তুই এবিকে ভুলে গিয়ে ইয়াদ বা এমন কাউকে বিয়ে করে নে যে তোকে ভালোবাসবে। তুই সুখে থাকবি নানু ভাই। শুধু শুধু এবির সংসারে অশান্তি করিস না। তাতে না এভি ভালো থাকতে পারবে, না তুই ভালো থাকতে পারবি। রূপসা মনে মনে আওড়ালো, আমি ভালো থাকতে চাই না নানুমণি, আমি শুধু এভির সাথে থাকতে চাই। রূপসার দরজা পর্যন্ত এসে পেছনে ঘুরে বলল, আমি যাচ্ছি নানুমণি, ভালো থাকো। কথাটা বলে রূপসা বেরিয়ে যায়। তবে ড্রয়িং রুমে আসতে সে দোতলার দিকে তাকালো। ধীর পায়ে সিঁড়ি ডিঙিয়ে হলরুম পেরিয়ে এভি রুমের সামনে এসে দাঁড়ালো। বার কয়েক নক করতেই সায়মা এসে দরজা খুলল। অলি আর সায়মা ফোনে একটা মুভি দেখছিল। আলভি কিছুক্ষণ আগে বাইরে গেছে। পুরুষ মানুষ কতক্ষণই বা বদ্ধ রুমে থাকতে পারে, তবুও আলভি বলতে গেলে পুরো দিন অলির সাথে সাথে থাকে। রূপসাকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে অলির চোখ বড় বড় করে রূপসার দিকে তাকায়। হাঁটার ক্ষমতা থাকলে সে এতক্ষণে গিয়ে উঠে রূপসার গালে দুঘা লাগিয়ে দিতে দ্বিধাবোধ করতো না। তুমি এখানে কি করতেছো? কেন এসেছো? চলে যাও বলছি। রূপসা কোনো প্রকার প্রত্যুত্তর না করে দ্রুত পায়ে অলির সামনে এসে বসলো। তাকে নিজের এত কাছে আসতে দেখে অলি হাত দিয়ে পেটে আড়াল করতে লাগলো। সায়মার দিকে তাকিয়ে বলল, সায়মা আপু, আপনার স্যারকে কল করুন। সায়মা মাথা নেড়ে কল করলো। রূপসা বেশ কিছুক্ষণ অলির স্ফীত পেটের দিকে তাকিয়ে রইল। অলির পেট ভালোই দৃশ্যমান হয়েছে। যে কেউ দেখলে বলে দিতে পারবে যে সে প্রেগনেন্ট। রূপসার চাহিনি দেখে না চাইতে অলির শরীর শিরশির করে উঠল। সে ভয় পাচ্ছে। অলিকে এভাবে ভয় পেতে দেখে রূপসা একটা ছোট্ট শ্বাস ফেলল। অলি কিছু বুঝে ওঠার আগে রূপসা তার বাম পা জড়িয়ে ধরে কান্না জুড়ে দিল। ঘটনার আকস্মিকতায় অলি মারাত্মকভাবে ভড়কে গেল। আমাকে ক্ষমা করে দাও বোন। আমি জানি আমি যা করেছি তার কোনো ক্ষমা নেই, তবু আমি ক্ষমা চাইছি তোমার কাছে। এরই মাঝে আলভি হন্তদন্ত হয়ে রুমে প্রবেশ করে। আলভিকে আসতে দেখে রূপসা অলির পা ছেড়ে দিয়ে আলভির পা জড়িয়ে ধরে যাবে, ঠিক তার আগে আলভি সরে দাঁড়ায়। তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি। এত কিছুর পরে তুই আমার রুমে এসেছিস?
তোকে এত সাহস কে দিয়েছে? রূপসা ফ্লোরে হাঁটু মুড়ে বসে কাঁদতে কাঁদতে বলে উঠল, আমাকে ক্ষমা করে দাও ভাইয়া। আমি যা করছি, কিছু করছি, ভুল করছি। আমি আর কখনো তোমাদের সামনে আসবো না। রূপসার মুখ থেকে ভাইয়া ডাক শুনে আলভি সরু চোখে তাকায়। নাটক করছিস? আর ভাইয়া বলে কাকে ডাকছিস? তোর মতো নোংরা আর ফালতু মেয়ে আমার বোন হতে পারে না। তোকে 5 মিনিট টাইম দিলাম, এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যা, নইলে আই সোয়ার আমি তোকে মেরেই ফেলবো। রূপসা কিছু বলতে চাইলে আলভি তার চুল টেনে ধরল। তোকে এবারের মতো কেন ছেড়ে দিচ্ছি জানিস? আল্লাহ তোকে ভালো হওয়ার একটা সুযোগ দিয়েছে, আর আমি সেই সুযোগটা কেড়ে নিতে চাই না। তবে আজকের পর আমার আর আমার ওয়াইফের ধারে কাছে এলে, কিংবা আমাদের মাঝে ঝামেলা সৃষ্টি করতে চাইলে, তোকে আর কোনো সুযোগ দেওয়া হবে না। আই হ্যাভ অনলি 3 মিনিটস। অল্ভি রূপসাকে দরজা দিয়ে ধাক্কা দিয়ে বলল, গেট লস্ট। রূপসা দরজার কাছে এসে নিজেকে সামলে বাইরের দিকে তাকিয়ে দেখল বাড়ির সবাই সেখানে দাঁড়িয়েছে। রূপসা মাথা নিচু করে চোখ জোড়া মুছে নিল, তারপর কোনো দিকে না তাকিয়ে এক ছুটে বাড়ি থেকে বেরিয়ে যেতে লাগলো। অন্ধকারচ্ছন্ন আচ্ছন্ন রুমটা যেন একদম নিস্তব্ধপুরী। ঘড়ির টুংটাং শব্দ জানান দিচ্ছে একদম মাঝরাত। অলি একদম সোজা হয়ে ঘুমিয়েছে। পাশেই আলভি অলির ঘাড়ে মুখ গুজে নাক ডেকে ঘুমাচ্ছে। প্রথম প্রথম অসুবিধা হলো আলভির এই বদ অভ্যাসের সাথে নিজেকে মানিয়ে নিয়েছে অলি। আলভি অলির ডান পাশে শুয়েছে, পেশিবহুল ডান হাতটা দিয়ে আলতো করে অলির কোমর পেঁচিয়ে রেখেছে। বলতে গেলে সে একদম আয়েশ করে ঘুমাচ্ছে। এরই মাঝে অলি ঘুমের মাঝে হাঁসফাঁস করতে লাগলো। অলির খুব কাছে থাকায় মৃদু গোঙানির শব্দে আলভির ঘুম ভেঙে যায়। সে লাফ দিয়ে উঠে অলিকে ডাকতে লাগলো, অলি, এই অলি। আলভি অলির গালে হাত ছুঁয়ে দেখলো এসির মধ্যে অলি প্রচণ্ড ঘামছে। আলভির চোখে দিশেহারা আতঙ্ক। এক হাত দিয়ে অলির চুলের ভাঁজে আলতো হাত বুলিয়ে দিতে দিতে সে বারবার ডাকতে লাগলো, হানিবি, শোনো, চোখ খোলো। ইদানিং প্রায় প্রতি রাতে এমনই হয়। অলি ঘুমের মধ্যে হঠাৎ কেঁপে ওঠে, শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে আসে, মনে হয় কোনো দুঃস্বপ্নে গভীরে আটকে আছে। কিন্তু ভোর হলে সব যেন মিলিয়ে যায়। কি দেখেছিল, কি দেখে ভয় পেয়েছিলে সেটা আর মনে থাকে না। কিছুক্ষণ পর অস্ফুট স্বরে কী যেন বলতে বলতে অলি হঠাৎই আলভির শার্ট শক্ত করে খামচে ধরল। তার আঙুলের কাঁপুনি, শ্বাসের অনিয়ম সবই যেন বলে দিচ্ছে সেই অদৃশ্য দুঃস্বপ্নগুলো আবারও তাকে গ্রাস করছে। আলভি এবার এক নাগাড়ে অলিকে ডাকতে লাগলো। এক পর্যায়ে অলির চোখ হালকা কাঁপলো, আবার ধীরে ধীরে সে জেগে উঠল। কিছুক্ষণ স্থির দৃষ্টিতে আলভির দিকে তাকিয়ে রইল, যেন এখনও সে ঘুমের ভেতরে আছে। সেই অবস্থাতে মৃদু স্বরে বলতে লাগলো, আমার জন্য একটা কাজ করতে পারবেন? আলভি অলির ঠোঁটের কাছে কান এগিয়ে দিল। হুম। অলি গভীর শ্বাস টেনে বলল, আমি তো নামাজ আদায় করতে পারি না। আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করে আলো আর আমার বাবা মার জন্য দোয়া করুন না প্লিজ। কয়েক মুহূর্তের জন্য আলভি স্থির চোখে অলির দিকে তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে মাথা নেড়ে বলল, আমি অবশ্যই করব। আলভির কণ্ঠে দৃঢ়তা যেন অলির ভেতরের সব ভয় সাময়িকভাবে ধুয়ে দিল। তার ঠোঁটের কোণে এক টুকরো ক্লান্তি মিশ্রিত হাসি ফুটে উঠল। আলভি বেডসাইডে ল্যাম্প জ্বালিয়ে অলিকে ভালো করে শুইয়ে দিয়ে উজু করার উদ্দেশ্যে ওয়াশরুমে চলে গেল। এই রাতে অলির কথা মতো আলভি নামাজ আদায় করে সকলের জন্য দোয়া করল। সময় প্রবাহমান। সময়ের বটবৃক্ষের থেকে ইতিমধ্যে ৪৫টি দিনের পাতা ঝরে গেছে। আজকের সকালটা আলতো রোদে ভরা। জানলার কাছ দিয়ে ঢোকা সূক্ষ্ম আলোয় আলভির কক্ষ ঝলমল করছে। অলির হাত পা দীর্ঘ 2 মাস প্লাস্টার দ্বারা থাকার কারণে অবশেষে মুক্তির অপেক্ষা। আলভি অলির পাশেই দাঁড়িয়ে আছে, চোখে মুখে এক ধরনের উদ্বিগ্ন। অলির হাত পায়ের প্লাস্টার খোলা হবে আজকে। সেই সুবাদে দিহান মির্জা ভিলাতে এসেছে। গত 1.5 মাস বেশ নির্বিঘ্নে কেটেছে। রূপসা আর রুনা খাতুন না থাকায় বাড়ির পরিবেশ পুরোপুরি শান্ত। যদিও রূপসা চলে যাওয়ার পরে আলভি কাজকর্ম বাদ দিয়ে পুরোটা সময় অলির পাশে ছিল। এই 1.5-2 মাস আলভি অলির এতটা খেয়াল রেখেছে যে অলি বর্তমান আলভিকে চোখে আড়ায়। সে এক পলক চোখের আড়াল হতেই যেন অলির গলা শুকিয়ে আসে, শ্বাস নিতে কষ্ট হয়,
ভাবি আজকে কাজগুলো খোলা হবে, নিশ্চয়ই খুব নার্ভাস লাগছে। দিহানের কথা শুনে অলি তার দিকে তাকিয়ে মাথা নেড়ে জানলো, হ্যাঁ একটু, কিন্তু অনেক দিন পর মুক্তি পাবো ভেবেই আনন্দ লাগছে। সায়মা এগিয়ে এসে মেশিনে সাবধানে প্লাস্টার উপর ধরলো, আলতো করে ছেদ করতে শুরু করলো। প্লাস্টার ভাঙার শব্দে অলি প্রথমে কিছুটা ভয় পেলেও আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যায়। বেশ কয়েক মিনিট চেষ্টার পর সায়মা অলির হাতের পায়ের প্লাস্টার পুরোপুরি খুলে ফেলতে সক্ষম। অলি নিজের হাতে পায়ের দিকে তাকিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। এতদিন পর প্লাস্টারের নিচে চাপা পড়ে থাকা ত্বকে ভাঁজ পড়ে গেছে আর ফ্যাকাশে হয়ে গেছে, কিন্তু সেসবের মাঝে অলির ভীষণ হালকা হালকা লাগছে। অলি আনমর বিড়বিড় করে উঠল, আমি হাঁটতে পারবো? আলভি অলির কাঁধে হাত রেখে বলল, তোমার হাতে পায়ের ফ্র্যাকচার পুরোপুরি ঠিক হয়ে গেছে, এখন চাইলে তুমি হাঁটতে পারবে, কিন্তু পায়ের উপর বেশি প্রেশার দেওয়া যাবে না। তার মাঝে উর্মিলা দিহানের জন্য চা নাস্তা নিয়ে এলেন। উর্মিলাকে এসব নিয়ে আসতে দেখে আলভি বলল, তুই আবার এত কাজের কবে থেকে হলি? উর্মিলা মৃদু হেসে বলল, ভাবিকে দেখতে এমনিতে আসতাম, ভাবলাম এগুলো নিয়ে আসি। ভার্সিটি বন্ধ আজকে? উর্মিলা মনে মনে ভারী বিরক্ত হলো। সে দিহানের দিকে চা এগিয়ে দিয়ে বলল, আজকে থেকে ইয়াদ ভাইয়ের পরীক্ষা, সেই জন্য বন্ধ দিয়েছে। কথাটা শুনে আলভি চমকে উঠল, ইয়াদের পরীক্ষা? কই, ও তো আমাকে কিছু বলল না। ও পরীক্ষার মধ্যে একা হাতে অফিস সামলাবে কী খবরে? উর্মিলা একটা শ্বাস ফেলে বলল, তোকে বললে কি হতো ভাইয়া? তুই কি ভাবিকে রেখে যেতে পারবি? পারবি না তো। সেই জন্য হয়তো ইয়াদ ভাইয়া শুধু শুধু তোকে টেনশন দিতে চায়নি। তাদের কথার মাঝে অলি আলভির শার্টের কোনা ধরে টানতে লাগলো। সে যত দ্রুত তাড়াতাড়ি সম্ভব নিজের পায়ে দাঁড়াতে চায়। আলভি বিরক্ত হয়ে অলির দিকে তাকাতেই অলি শার্ট ছেড়ে দেয়। আলভি ব্যাপারটা বুঝতে পেরে অলির বাম বাহু ধরে তাকে ওঠাতে লাগলো। ফ্লোরে পা রাখতেই অলির সারা শরীর ঝংকার তুলল, কিন্তু পরক্ষণে অলির সহানুভূতির তদারকি আর সায়মার সহায়তায় অলির পা আবার স্বাভাবিকভাবে ভার বহন করতে পারছে। যদিও এই প্রথম অলির মনে হচ্ছে তার পেটের ওজন বেড়ে গেছে, মূলত এই বাড়তি ওজন সামলাতে গিয়েই সে হিমশিম খাচ্ছে। অলির সাথে সাথে ডান হাতটা দিয়ে বাড়ন্ত পেট আগলে ধরল। অলিকে এই অবস্থা দেখে আলভি যেন চোখ সরাতেই পারছে না। অলি যেন এই কয়েকদিনে বড় হয়ে গেছে। আলভিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে অলি অপ্রস্তুত হয়ে পড়ল। নিজের দিকে তাকিয়ে দেখলো ওড়নাটা ঠিকঠাক আছে, তবুও সে ওড়নাটা টেনে পেট ঢাকার বৃথা চেষ্টা করতে লাগলো। এদিকে দিহান আর উর্মিলা গল্প করছিল, আর একদিকে অলি আর আলভি যেন অন্য দুনিয়ায় বিচরণ করছে। আলভি এক দৃষ্টিতে অলির দিকে তাকিয়ে আছে, আর অলির দৃষ্টি ফ্লোরে নিবন্ধ। তাদের এই অবস্থা থেকে সায়মা খুক খুক করে কেসে উঠল। মুহূর্তে আলভির হুঁশ এলো। সে চোখ সরিয়ে এদিক ওদিক তাকাতে লাগলো। আলভি অলির হাতটা ছেড়ে দিয়ে বলল, দেখো একা হাঁটতে অসুবিধা হচ্ছে কিনা। অলি প্রথমে কিছুটা টালমাটাল হয়ে গেল, খুব একটা সমস্যা হলো না। অলির চোখে মুখে খুশির জোয়ার। তার ইচ্ছে করছে পুরো বাড়ি হেঁটে বেড়াতে। দিহান আর কিছুক্ষণ গল্পগুজব করে নিজের কাজে চলে গেল। বিকেলের সময় সায়মা কতগুলো ফল কেটে অলির সামনে ধরতেই অলি ফিসফিসে বলে, সায়মা আপু, আমি এগুলো খাবো না, আমি আচার খাবো। সায়মা একটা ঢোক গিলে পাশে তাকিয়ে দেখলো আলভি ব্যালকনিতে গিয়ে ফোনে কথা বলছে। সে একটা স্বস্তির শ্বাস ফেলে বলল, এখন না, তোমাকে লুকিয়ে আচার সাপ্লাইয়ের ব্যাপারটা স্যার জানতে পারলে আমাকে কাজ থেকে বের করে দিবে। অলি ঠোঁট ফুলিয়ে বলল, উর্মি আপু একদম ঠিকই বলে, উনি একটা লাট সাহেব, সবসময় আমি যা করতে চাইবো সেটাতে এসে নাক গলাবে। অলি কথা বলতে এতটাই ব্যস্ত ছিল যে আলভি যে এসে তার পিছনে দাঁড়িয়েছে সেটা সে বুঝতেই পারল না। সায়মা চোখের ইশারা করলেও অলি খেয়াল করল না। সায়মা, যান এখন। আলভির ঠান্ডা কণ্ঠ শুনে অলি ঘাড় ঘুরিয়ে পিছনে তাকাতে দেখল আলভি এক হাতে প্যান্টের পকেটে গুজে দাঁড়িয়ে আছে, আর এক হাতে ফোন স্ক্রল করছে। সায়মা উঠে যেতে নিলে অলি তার ওড়না টেনে ধরল। আলভি বিরক্তিসূচক শব্দ উচ্চারণ করে ফের বলল, কয়বার বলতে হবে? সায়মা অলির থেকে নিজের ওড়না ছাড়িয়ে দ্রুত পায়ে রুম ত্যাগ করলো। অলি তার পিছু পিছু উঠে যেতে নিলে আলভি তার হাতের কবজি টেনে ধরল। অলি তার দিকে তাকিয়ে বলে উঠল, আমি দাদুমণির কাছে যাব, কতদিন হলো তাকে দেখি না। অলি কথাটা শেষ করার সাথে সাথে আলভি তাকে টেনে খাটের উপর বসিয়ে নিজে ফ্লোরে হাঁটু মুড়ে বসলো। ফ্রুটসগুলো খেয়ে তারপর যাও। আর অলি চোখ মুখ কুঁচকে বলল, এখন না প্লিজ, কিছুক্ষণ আগে লাঞ্চ করেছি, না খেলে যেতে দিচ্ছি না।
বাধ্য হয়ে অলি ফলগুলো খেতে লাগলো। এরই মাঝে আলবি বলে ওঠে, আচ্ছা আমি কি সত্যি তোমার কাজে সবসময় নাক গলাই? কথাটা শুনে অলির গলায় ফলের টুকরো আটকে গেল। আলবি একটা শ্বাস ফেলে অলির দিকে পানি এগিয়ে দিল। অলি পানিটুকু খেয়ে মুখ মুছে নিল। ভাবছি এখন তো তুমি হাঁটাচলা করতে পারো, আমার বোধহয় এবার অফিস আর হাসপাতালে কাজকর্মে নাক গলানো উচিত, তাই না? আলভি অদ্ভুত চোখে অলির দিকে তাকাতেই অলি একটা ঢোক গেল। আপনার ইচ্ছা, আমি কী বলবো? আলভি হয়তো এই কথায় রাগ করলো। সে উঠে যেতে নিলে অলি বলে উঠল, কোথায় যাচ্ছেন? অফিসে যাব। অলির এবার খারাপ লাগতে শুরু করলো। আলভির সঙ্গ তার অভ্যাসে পরিণত হয়েছে। এখনই যাবেন? হুম। অলি উঠে আলভির সামনে গিয়ে দাঁড়ালো, কিন্তু আলভি তার দিকে ফিরেও তাকালো না। আলভির কাবারের দিকে যেতে নিলে অলি তার পিছু পিছু গেল। আলভি রেডি হতে দেখে এবার অলি বলেই ফেলল, যাবেন না প্লিজ? অলির কথায় আলভি ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। তবু অলির দিকে না দেখে বলে, কেন? আমার ভালো লাগবে না। সায়মা আছে, তাছাড়া তুমি তো দাদুমণির কাছে যেতে নিচ্ছিলে, যাও সেখানে। অলি এবার ভীষণ কান্না পেল। লোকটা বুঝে না, না বোঝার ভান করছে নাকি? অলি নাক টেনে বলল, আপনি যাবেন না প্লিজ? কিন্তু কেন? অলি মিনমিনিয়ে বলে উঠল, আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। অলির কথাটা শুনে আলবি থমকে গেল। ঘাড় ঘুরিয়ে অলির দিকে তাকাতে তার চোখ জোড়া আবার অলির পেটের উপর গিয়ে আটকে গেল। নার্ভাস চালায় অলি হাত কসলাচ্ছে, চোখ দুটো ফ্লোরে নিবন্ধ। আলবি থেকে প্রতি উত্তর না পেয়ে অলি আলবির দিকে তাকায়। আলবির চাহনি লক্ষ্য করতে সে খানিকটা আনকমফোর্টেবল ফিল করতে লাগলো। আলবি কেন তার পেটের দিকে এভাবে তাকিয়েছে সেটাই সে বুঝে উঠতে পারছে না। তুমি বেবির নড়াচড়া অনুভব করো? আলবির কথা অলি বাঁকা চোখে তার দিকে তাকালো। পরক্ষণে নাবোধক মাথা নেড়ে বলল, অনেক দিন আগে একবার করেছিলাম। তোমার তো 28 সপ্তাহ চলছে, তাই না? অলি কিছুক্ষণ ভাবনা চিন্তা করে বলল, 6.5 মাস। 15 বছর বয়সী মা, পর্ব 25। পুরো গল্প প্লেলিস্টে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সবাই রিকোয়েস্ট করছে 15 বছরের মা দেওয়ার জন্য, দিয়ে দিলাম।